দর্শক স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অর্থনীতিতে অগ্নিকাণ্ডের প্রভাব অনুষ্ঠানে। সাথে আছে হিমাদ্রি রাহা। দর্শক, আপনারা যেমনটি জেনেছেন ইতিমধ্যে যে প্রায় 7 ঘন্টা পর অনেক চেষ্টার পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আমদানির কার্গো ভিলেজ যেটি আছে সেখানের আগুন নিয়ন্ত্রণে এলেও কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত নির্বাপিত হয়নি। আসলে যদি বলতে যাই, আসলে আমদানির যে প্রধান ক্ষেত্র, এক ধরনের অক্সিজেন বলা যায়, সেই জায়গায় এত বড় একটি অগ্নিকাণ্ড আসলে আমাদের দেশের অর্থনীতিতে নিশ্চয়ই একটি প্রভাব ফেলবে। আমরা সেই পুরো বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম, আছেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেডের সিইও এবং সৈয়দ শাহরিয়ার আহসান, এবং আছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ। আপনাদের তিনজনকে স্বাগত আজকে আমাদের এই বিশেষ আয়োজনে। যেমনটি বলছিলাম যে শাহজালাল বিমানবন্দরের যে কার্গো ভিলেজ, সেখানের আগুন শুধু এই আগুনটি নয়, 5 দিনের ব্যবধানে তিনটি জায়গায় সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি। মিরপুরের শিয়ালবাড়িতে যে দুর্ঘটনাটি ঘটলো, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে প্রায় 16 জনের প্রাণহানি ঘটেছে। চট্টগ্রামে গত বৃহস্পতিবার যেটি হলো, একটি পোশাক কারখানায় আগুন সাততলা পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে, যেখানে প্রায় একটি ভবনও ধসে পড়েছে সেখানে, এবং এতে প্রায় 8টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য আজকে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বলা যায় এই 3টি ঘটনায় পরপর আমাদের অর্থনীতিতে একটা বিশাল যে প্রভাব ফেলবে তা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা আসলে আমাদের অতিথি যারা আমন্ত্রিত আছেন তাদের সাথে আমরা এখন আলোচনা করতে চাই। শুরুতেই জনাব কবির আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে এত বড় একটি ঘটনা, দেশের বলা যায় সমুদ্র বন্দরের পর যে আমাদের বিমানবন্দর, যেখানে যে আমদানি কার্গো, সেখানে আগুনের মতো একটি বড় ঘটনা। আমাদের যে দেশের কারখানা যেগুলো আছে, সেগুলোর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে পণ্যগুলো আছে সেখানে আমদানি করে সেখানে রাখা হয়, ওষুধের যে কেমিক্যাল পণ্যগুলো আছে সেখানে রাখা হয়। কেমন আপনার দৃষ্টিতে আসলে ক্ষতিটা কত প্রভাব ফেলতে পারে আমাদের দেশের অর্থনীতিতে? ধন্যবাদ আপনাকে। আপনি সঠিকভাবে বলেছেন। এয়ার ফ্রেট কখন একজন আমদানিকারক করে, অথবা এক্সপ্রেসের মাধ্যমে, যেটা কমপক্ষে 10, 20 এবং 30, কোনো ক্ষেত্রে এক্সপ্রেসের 200 গুণ বেশি দিয়েও সেই শিপমেন্টটা সে বাংলাদেশে নিয়ে আসে। বিকজ তার লাস্ট মিনিট তার যে শিপমেন্টের শিডিউলটা ধরার জন্যই তখন এয়ার ফ্রেট করতে হয়, অথবা এক্সপ্রেসের মাধ্যমে নিয়ে আসে। তো যখন এই জিনিসগুলো আনার পরে যদি সেটা সঠিক সময়ে যদি সঠিক কাজে লাগানো যায়, ডেফিনেটলি শিপমেন্টটা টাইমলি করতে পারবে না, এবং তখন কনসিকুয়েন্টলি ওই শিপমেন্টগুলো কী হবে, যাবে হলো আবার সি ফ্রেটের পরিবর্তে এয়ার ফ্রেটে যাবে, অ্যান্ড অ্যাগেইন একটা কনসাইন শিপারকে, এক্সপোর্টারকে তখন আরও 200-300% বেশি এয়ার ফ্রেট দিয়ে পাঠাতে হবে। এটা একটা ভয়াবহ দুর্যোগ আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং এভিয়েশন সেক্টরের জন্য, তথা আমাদের যে ফ্রেট ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রি অথবা এক্সপ্রেস ইন্ডাস্ট্রি, এটার জন্য একটা ভয়াবহ দুর্যোগ। যেমন ধরুন, এখানে অনেক লাইফ সেভিং মেডিসিন আসে এবং অনেকগুলো রিয়াজেন্ট আসে এই এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে। আজকের এই ভয়াবহতা একটা সমস্ত কিছু একদম ভস্মীভূত হয়ে গেছে। আমি জানি না এটা রিহ্যাবিলিটেশনটা কবে হবে, তবে সামগ্রিকভাবে এটা অনেক বড় ধরনের ব্যবসায়িক ধস আমি বলবো আমাদের দেশের জন্য। আপনি রিহ্যাবিলিটেশনের কথা বলছেন, আমরা সেই প্রসঙ্গে আসবো। আসলে আমরাও চাই যে কত দ্রুত, আমাদের আলোচনার টপিকটা একটু রয়েছে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা, কিন্তু কত দ্রুত সেটিকে আসলে রিকভার করা যায়, সেই প্রসঙ্গে আপনার কাছে আমরা ফিরবো। একটু আমরা এভিয়েশন বিশেষজ্ঞের মতামত নিব। আপনি দীর্ঘদিন এই জায়গায় কাজ করেছেন। আমাদের দেশের সবচেয়ে যে বড় বিমানবন্দর, সেখানে এত বড় একটি ঘটনা, প্রথমে আসলে খোলা চোখে আপনি বিষয়টি কীভাবে দেখছেন? দেখেন, থ্যাংক ইউ। প্রথমত যে ঘটনাটা ঘটলো, একটা বিশাল অগ্নিকাণ্ড বাংলাদেশের এয়ারপোর্টে, এটা হচ্ছে প্রথম এত বড় একটা অগ্নিকাণ্ড বা ঘটনা। আমি বলবো না যে পৃথিবীর কোথাও হয় নাই, হয়েছে। হিথ্রোতে হয়েছে, হংকংয়ে হয়েছে, আপনার দুবাইতে হয়েছে, লাস্ট 2022-এ আপনার হংকং চায়নাতে হয়েছে। তো এখান থেকে ওরা শিক্ষা নিয়েছে। আমাদের শিক্ষাগুলো নেওয়া উচিত ছিল যে এত বড় একটা অগ্নিকাণ্ড যদি ঘটে যায় কি হতে পারে। আপনারা দেখেন, অগ্নিকাণ্ডের সাথে সাথে কতগুলো বিষয় এখানে আসছে, যে এয়ারক্রাফট ডিলে হয়েছে, কত হাজার হাজার প্যাসেঞ্জারের কষ্ট হয়েছে, সেগুলো তো একটা আছেই। প্লাস এই যে আমরা একটা এয়ারপোর্ট কিন্তু একটা কমপ্লেক্স এরিয়া, আপনি কমপ্লেক্স সিটিও বলতে পারেন। এখানে এয়ারক্রাফট আছে, এখানে আপনার হ্যাঙ্গার আছে যেখানে মেরামত হয়, এখানে কার্গো ভিলেজগুলো আছে, ইম্পোর্ট এক্সপোর্ট দুইটারই আছে, এখানে প্যাসেঞ্জার্স টার্মিনাল আছে, এখানে অনেক ছোট ছোট অফিস আছে যেখানে অনেক দামি দামি যন্ত্রপাতি নিয়ে তারা অফিস করে এয়ারক্রাফটকে সার্ভিস দেওয়ার জন্য, এখানে রিফিলিং পয়েন্ট আছে। তো এইটা যদি মারাত্মক আকারে ধারণ করতো, তাহলে একটা বিশাল অঘটন ঘটে যেতে পারতো। আল্লাহ রহমত, যে এটা আমি ধন্যবাদ জানাবো যে ঘটনাটা ঘটছে,
বাট কন্টেইন করতে পারছে খুব দ্রুত, কন্টেইন মানে ওই করতে ভিলেজ পারছে, এরিয়াটার মধ্যে এইটার হয়েছে। ভিতরে রাখতে পারছে। এটা সেটা কিন্তু যদি spread out ছড়িয়ে যায় করতো না। বা আমরা যে আশেপাশে ভয় যদি হতো পাচ্ছিলাম, আসলে আমরা যে ভয় পাচ্ছিলাম এরপরে কিন্তু একটা আপনার স্থাপনা, তারপরে কিন্তু টার্মিনালটা শুরু। তো ওইখানে যে ছড়িয়ে যেত তাহলে একটা বিশাল সমস্যা হতে পারত। তো ওইটা হয় নাই। আপনি দেখেন যে যারা ফায়ার সার্ভিস থেকে, যারা প্রথম এয়ারপোর্টের ফায়ার সার্ভিস, আমাদের এয়ারপোর্ট যে ফায়ার সার্ভিসটা আছে বা ফায়ার ফাইটিং, এরা কিন্তু ক্যাটেগরি 9। এই ক্যাটেগরি 9 হচ্ছে ওয়াইড বডি এয়ারক্রাফটকে সাপোর্ট দেওয়ার জন্য, অগ্নিকাণ্ডে ফাইটিং করার জন্য সাফিসিয়েন্ট, এই মিনিমামটা আছে। এই ব্যাপারে এয়ারক্রাফট যদি কখনো দুর্ঘটনা কবলিত হয় সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড যেটা আছে, যতটুকু ওয়াইড বডির জন্য স্ট্যান্ডার্ড যেটা আমরা বলি ক্যাটেগরি 9, সেটা আমাদের আছে। কিন্তু আমাদের এয়ারপোর্টে এই যে স্থাপনাগুলো হয়েছে, এইগুলো কীভাবে মেনটেন করা হবে? আপনি প্রত্যেকটা ঘরে ঘরে তো আপনি ফায়ার সার্ভিস দিতে পারবেন না। সো প্রত্যেকটা ঘরে ঘরে বা প্রত্যেকটা এস্টাবলিশমেন্টে কতটুকু কীভাবে ফার্স্ট রেসপন্সটা করতে পারবে সেটা থাকতে হবে। কিন্তু হয়তোবা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক যে কোনোটাই ইউটিলাইজ করা হয়নি। আমি শিওর যে এই যে স্থাপনার যেখানে আগুন লেগেছে ইম্পোর্ট হাউসে, গোডাউনে, এর ভিতরে কিন্তু ফায়ার ফাইটিং এলিমেন্টসগুলো ছিল, কিন্তু সেগুলো কিন্তু ইউটিলাইজ করতে পারেনি বা সময়ও পায়নি। এখন প্রশ্ন হচ্ছে আগুনটা কোথায় লাগছে? ওই দিন কিন্তু ছুটির দিন ছিল, আজকে গতকালকে ছুটির দিন। উনি যেটা বললেন যে শুক্র শনিবার দিন অনেক এয়ারক্রাফট কিন্তু অ্যারাইভেল হয়েছে, অনেক কার্গো কিন্তু এনে এসছে, সেই কার্গোগুলো হয়তো বা ঢুকানো হচ্ছিল। আগুনটা কোথায় লাগছে? ক্যানোপিতে, ক্যানোপি মানে ইনসাইডে, এটা সামনে জায়গাটাকে ক্যানোপি বলে, এই ক্যানোপি এরিয়া থেকে লাগছে না ভিতরে লেগেছে? তো আমরা দেখেছি যে পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনি দেখবেন যে কিছু জায়গায় শর্ট সার্কিট থেকে হয়েছে, কোনো কোনো জায়গায় কেমিক্যাল থেকে হয়েছে। তো এই দুর্ঘটনাগুলো অনেক জায়গায় ইতিমধ্যে হয়েছে। আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমাদের যে এক্সপোর্ট হাউস যেটা বা ভিলেজ যেটা, এখানে একটা না, এখানে কিন্তু ওই রকম ডিমার্কেশন নাই। কেমিক্যাল, তারপরে ডিজিআর, দেন আপনার কোল্ড স্টোরেজ, দেন স্ট্রং রুম, যদি আই এম নট রং, উনি ভালো জানেন আমার হচ্ছে এটা, এরকম কিন্তু পাশাপাশি ধাপে ধাপে সবগুলো ধাপে ধাপে। কিন্তু এইটা আপনি কোল্ড রুম বা কেমিক্যাল আইটেম যেগুলো থাকে বা এইগুলো কি আপনি পাশাপাশি রাখবেন, একটা স্পেস আউট করে রাখবেন? তো এই জিনিসগুলো কিন্তু দরকার ছিল। তো এইটা আমি জানি না আমরা যে নতুন ভিলেজ করা হচ্ছে সেখানে কি করতেছে, তো এই বিষয়টা নজর দিতে হবে। এবং আমি মনে করি যে আরেকটা জিনিস দেখবেন যে এয়ারপোর্টে এখন এত কনজাস্টেড হয়ে গেছে ভিতরটা, তো সেইখান তো নজর দিতে হবে কীভাবে খুব দ্রুত ফায়ার ফাইটিং বা বাইরের থেকে যারা আসবে যেসব ফায়ার সার্ভিস, কারণ হয় কি ফার্স্ট লাইন এয়ারপোর্টের ভিতরে যে ফায়ার ব্রিগেড আছে বা ফায়ার ফাইটিং আছে তারা আসবে, কিন্তু কত দ্রুত সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, আমরা একটু আপনাকে এখানে থামাতে হচ্ছে। যেটা বলছিলাম যে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আরেকটা জিনিস আমি খুব বলবো যে কিছু ম্যানেজমেন্ট আমার কাছে ভালো লেগেছে, সে খুব দ্রুত কিন্তু অনেকগুলো এয়ারক্রাফট নিয়ার বোর্ড ছিল এবং খুব দ্রুততার সাথে কিন্তু এয়ারক্রাফটগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। এইটা কিন্তু স্মার্টলি করা হয়েছে এবং অনেক আইটেম কিন্তু যতটুকু পারা গেছে আমরা শুনেছি সরিয়ে নেওয়া হয়েছে। তো তা নাহলে কিন্তু আগুন আরো স্প্রেড আউট হতে পারত। এবং আগুনের যে জায়গাটা সেটার ব্যারিয়ার যেটা ছিল সেটাকে একটা জায়গার মধ্যে আটকে রাখা হয়েছে। তো এই জিনিসগুলো ভালো হয়েছে যার জন্য আগুনটি স্প্রেড না হতে পারে। অর্থাৎ এই যে কন্টেন্ট করাটা, এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি। কেন লাগছে ভিতরে যে সিস্টেমগুলো সেটা হয়তো পরের বিষয়। যেটা উনি বললেন মহাপরিচালক সাহেব, যে আগুন নেভানোটা প্রথম কাজ ছিল এবং সেকেন্ড কাজ ছিল এয়ারপোর্টটাকে সচল করা, সেটা করতে পেরেছে। তো আমি মনে করি এই সাইডটা ঠিক আছে। তো এখন আমরা যেটা বের করতে হবে যে আগুনটা কেন লাগলো, কোত্থেকে লাগলো। এটা এখানে কিন্তু এয়ারপোর্টের ভিতরে অনেক লোক ছিল, তারা নিশ্চয়ই বলতে পারবে। সেটা পরবর্তী তদন্ত সাপেক্ষে বিষয়। আসলে আমরা সেটা আসলে দুর্ঘটনা সে বিষয় নিশ্চয়ই প্রশ্ন থেকে যায় আপনার কাছে। আমরা আবারও ফিরবো সৈয়দ শাহরিয়ার হাসান, আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে এত বড় একটি যখনই দুর্ঘটনা ঘটে সেখানে সাথে একটা বিমা বা ইন্স্যুরেন্সের বিষয় চলে আসে। আপনার দীর্ঘদিনের জীবন বীমা বাংলাদেশ কর্পোরেশন, আপনি সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, দুঃখিত, এবং দীর্ঘদিনের আপনার এই জায়গায় একটা বিশাল অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে যদি বলে এত বড় একটা যে দুর্ঘটনা ঘটেছে সেখানে যারা ইন্স্যুরেন্স করা আছে তাদের যেই উনি যেটা বলে রিহেবিলিটেশন যেটা বা রিকভারি যেটা বলি, সেটা আসলে কীভাবে কত দ্রুত করা যায়? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ডিভিসি চ্যানেলকে আজকের এরকম একটা স্পর্শকাতর ব্যাপারে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। দেখেন, দুর্ঘটনাটা ঘটেছে আজকেই ঘটেছে, তো যেটা মহাপরিচালক সাহেব বললেন যে প্রথম হলো
যে দুর্ঘটনাটাকে করা, মানে কুল ডাউন করা, এবং এটা যাতে স্প্রেডিং না হয় এবং অন্যান্য মেজার্সগুলো নিয়ে, এবং সেটা আমার সহবক্তাও বললেন দে হ্যাভ নাইসলি এটা ম্যানেজ করেছেন। এরপরে কারণ হবে আসবে যে বিমা থাকে, অবশ্যই বিমা এটার ফার্স্ট রেসপন্সিবিলিটি গোজ টু দি মানে ওয়্যারহাউস, দ্যাট ইজ দি সিভিল এভিয়েশন অথরিটির কাছে, যে তারা এইটার জন্য মানে যারা ইম্পোর্টার্স রয়েছে তারা তাকেই লায়াবল করবে এবং দে আর রেসপন্সিবল টু কম্পেনসেট। এবং তাদের যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে দুর্ঘটনার কারণ জেনে যথাযথ নিয়ম পালন করে করলে দে উইল গেট দি কম্পেনসেশন। আর এইটাই হলো মেইন জিনিস। আর যারা ইন্ডিভিজুয়াল ধরেন বিমা করা রয়েছে যাদের, তাদেরও কী টাইপের বিমা করা রয়েছে, ওয়াইডার কাভারেজ না এমনি সিম্পল মিনিমাম কাভারেজ, সেইগুলোর উপর ডিপেন্ড করে তাদের ইয়েগুলো ঠিক করা হবে। তখন হবে কি, যখন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এইটাকে করে যথাযথ নিয়ম প্রক্রিয়া যাদের মানে জিডি হবে, এফআইআর হবে, করার পরে তারা প্রাইভেট পার্টিগুলো তখন তাদের এগেনস্টে একটা কোর্ট কেস ফাইল করবে আর কি। করার সাথে সাথে তারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করবে কি, তখন লেটার অফ সাবরোগেশন নিয়ে তার কাছ থেকে তারা ক্লেমটা সেটেল করে দেবে, অ্যান্ড দে উইল ফাইট উইথ দি সিভিল এভিয়েশন অথরিটি। নিশ্চয়ই এখানে আছে। হ্যাঁ, এটা ডিপেন্ডস করে যে সব যেসব মানে কি বলবো অ্যাসোসিয়েটেড ইয়েগুলো রয়েছে, অথরিটিগুলো গেছে, তাদের প্রম্পটনেসের উপরে। কারণ আপনার তো প্রমাণ করতে হবে যে এখানে আগুন ছিল, মানে অর্থাৎ এখানে বীমা কোম্পানি চাইলে আসলে দ্রুত গতিতে বা অগ্রাধিকার ভিত্তিতে কোনো কিছু করার এখতিয়ার কি আছে, মানে ব্যবসায়ীদের ক্ষতি নিরূপণের ক্ষেত্রে? না, সেরকম কিছু নাই, সেরকম কিছু নাই। কারণ আগে এখন যদি সরকারের পক্ষ থেকে সিভিল এভিয়েশন পক্ষ যদি কোয়ান্টাম অফ লসটা তো আগে ডিটারমিনেশন করতে হবে, যে কার কীরকম লস হয়েছে, কার কীরকম আইটেম ছিল। তো সেই রকম দেখে যদি অনেকটা সিস্টেম আছে, অন অ্যাকাউন্ট পেমেন্ট বলে কিছু আছে, যে তাদেরকে দিয়ে দেওয়া হলো, হয়তো ধরেন কারো 100 কোটি টাকার খরচ হয়েছে, তখন হয়তো তাকে 25 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, তার অ্যাসেসমেন্ট অনেক। কিন্তু তার আগে তো টোটাল অ্যাসেসমেন্টটা হতে হবে, তাকে প্রাথমিক পর্যায়ে তাকে ঘুরে দাঁড়াতে হবে। হ্যাঁ, তাকে প্রাথমিক পর্যায়ে ঘুরে দাঁড়াতে হবে সেই বিষয়ে। নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো কবির আহমেদ। আপনার কাছে যে বিমার কথাটি বলছিলাম, ইন্স্যুরেন্সের যে বিষয়টি বলছিলাম, সেটা হচ্ছে অনেক ব্যবসায়ীর ক্ষেত্রে দেখা যায় ইন্স্যুরেন্স করা থাকে। আমি ব্যক্তিগত কয়েকজন ব্যবসায়ীকে চিনি যাদের ক্ষতি হয়েছে, তাদের ইন্স্যুরেন্স করা আছে, কিন্তু তারা এখন সন্দিহান যে সেই ইন্স্যুরেন্সের টাকাটা ঠিক মতো পাবে কিনা বা দীর্ঘসূত্রিতে যাবে কিনা, কারণ দেশের এখন যে অর্থনৈতিক অবস্থা, মানে ব্যাংকের যে সিচুয়েশন, সেই বিষয়টা। ধন্যবাদ। আমার সহ আলোচক উনি একজন ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ, উনি মানে সঠিক বলেছেন। আসলে ইন্স্যুরেন্সের বিষয়টা একটা বিশাল একটা প্রক্রিয়া, এবং ওনারা চাইলেও সেই প্রক্রিয়াটাকে কাটেল করে ওনারা সেটা করতে পারবেন না। এবং আমি হিস্টোরিক্যালি বাংলাদেশে আগে যাই ছিল, কিন্তু এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অনেক ডাইনামিকভাবে তাদের ক্লেমগুলো সেটেল করে থাকে। কিন্তু যেটা প্রবলেমটা হলো যে এখন কোয়ান্টিফাই করা, যেমন আমরা বিভিন্ন সংগঠনকে, আমি আমার সংগঠনের সবাইকে আজকে চিঠি দিয়েছি ইনস্ট্যান্টলি, যে টোটাল কার কি ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটা তার একটা লিস্ট আউট করে দেওয়া দুর্ঘটনার পরপরই। হ্যাঁ, ইমিডিয়েটলি। অ্যান্ড সো ডু আমি বিজেপিঠুকু দেখেছি। তো এখন তারা কয়টা প্রতিষ্ঠানকে আপনি চিঠি দিয়েছেন সেখানে? না, আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে দিয়েছি, আমাদের সবাই পেয়ে যাবে এটা। যেমন বিজেপি যেভাবে দিয়েছে, তাদের সকল সদস্য সেটা পেয়ে যাবে। তো ইমিডিয়েটলি দে উইল জাম্প অন ইট। তারা দেখবে যে কার কার কী ক্ষয়ক্ষতি হচ্ছে। তখন তারা যখন আমাদের অ্যাসোসিয়েশনকে আবার দিবে, তখন আমরা এটাকে কম্পাইল করে আমরা সিভিল এভিয়েশনকে সাবমিট করবো টু আওয়ার ক্লেমস। আমাদের এখানে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, আমাদের ওয়ারহাউসগুলো পুড়ে গিয়েছে, এবং সেখানে আমাদের ক্লায়েন্টের যে সমস্ত জিনিসগুলো আছে, এখানে অনেকগুলো রেসপন্সিবিলিটি আমাদের আছে, বিকজ আমরা সেখানে ফ্রেট পেমেন্ট করি এবং এর অ্যাসোসিয়েটেড যে কস্টগুলো আছে সেটাও আমরা পেমেন্ট করি। তো আমাদের এয়ারও বিলের উপরেও কিন্তু আমাদের একটা ইন্স্যুরেন্স কাভারেজ আছে, থার্ড পার্টি লায়াবিলিটিজ ইন্স্যুরেন্স কাভার আছে, অ্যান্ড অ্যাক্সিডেন্ট কাভার আছে। দ্যাট ইজ কোয়াইট ওয়াইড কাভারেজ আমরাও করে থাকি। তো সেখানে এই কাভারেজটাকে মিটিগেট কীভাবে করবে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি করবে, বাট অ্যাট দ্য ফার্স্ট প্লেস আমরা আমাদের ক্লেমটা সাবমিট করবো সিভিল এভিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্স্যুরেন্স কোম্পানি। তারপর হয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া হওয়া, সেটা নিশ্চয়ই হবে। আমরা আবার আলোচনায় ফিরবো আপনার তিনজনের সাথে। আমরা একটা ছোট্ট বিরতি সময় হয়ে গেল, একটু বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। আপনারা থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। আপনার সাথে থাকুন আপনি এটিএম নজরুল ইসলাম। আপনাকে দিয়ে শুরু করতে চাই আবারও। সেটা হচ্ছে, দেখলেন যে এখনও আগুন কিন্তু সেখানে জ্বলছে, যদিও বলা হচ্ছে নিয়ন্ত্রণে এসছে, অর্থাৎ সেটা যাতে না ছড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে প্রত্যেকটা পরতে পরতে নির্বাপন ব্যবস্থা থাকার কথা,
নিশ্চয়ই আছো সেখানে, এবং এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, আমদানির একটি প্রাণভোমরা যেটাকে বলা হয়, অক্সিজেন বলা হয়, সেই জায়গায় যে এত বড় একটি অগ্নিকাণ্ড, সেটার দায় কি আসলে কেউ এড়াতে পারে? না, এটার দায়িত্ব এড়াতে পারবে না কেউ, দায়িত্ব অবশ্যই কাউকে নিতেই হবে। আরেকটা জিনিস আপনাকে ভাবতে হবে যে আমরা কিন্তু অনেক আগে থেকে বলে আসছি যে আমাদের কার্গো আমরা ক্যাপাসিটি এক্সিড করে গিয়েছি, অনেক আগেই ক্যাপাসিটি এক্সিড করে গিয়েছে, যার জন্য যে এলোমেলোভাবে এখানে সেখানে যেভাবে জানো রাখা হচ্ছিল সেটা কিন্তু অনেক আগেই অ্যাড্রেস করা উচিত ছিল। আমরা এখান থেকে অনেক বছর আগেই বলে আসছি যে আমাদের যে কার্গো ম্যানেজমেন্ট জাস্ট লাইক আমাদের যে প্যাসেঞ্জার, এটা কিন্তু এক্সিড করে গেছে। তো এই যে সমস্যাটা আজকে আসছে, এটাও কিন্তু একটা দায়ী যে আমরা সময় মতন এটাকে এক্সপ্যান্ড করি নাই, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্সপ্যান্ড করি নাই, এবং যেভাবে আপনি সেগ্রিগেট করে করে এক একটা স্টোর থাকার কথা ছিল সেটা কিন্তু করা হয়নি। আর প্রত্যেকটা সময় মনে রাখতে হবে যে আগুন লাগতে পারে, তো আমার ফায়ারের যে অ্যাপ্রোচ রোডটা, ফায়ার ফাইটিংয়ের যে অ্যাপ্রোচ রোডগুলো, সেগুলো আমাদেরকে সঠিকভাবে রাখতে হবে। তো আমার মনে হয় যে আমরা যে পৃথিবীর অন্যান্য দেশে বড় বড় এয়ারপোর্টে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের অনেক আগে এটা আমাদের অ্যাড্রেস করা উচিত ছিল। তো আমরা বিশ্বাস করি বা আমরা আশা করব যে আগামীতে এটা প্রথমত এটা ইনকোয়ারি হওয়া উচিত কীভাবে হলো, এবং সব ইনকোয়ারি রিপোর্ট থেকে বেস করে আমাদের যে নতুন যে মানে তদন্ত জটিলতা দীর্ঘসূত্রতা নিয়ে যত দ্রুত সম্ভব অগ্রাধিকার ভিত্তিকে এটিকে মনে রাখতে হবে যে এটা ইম্পোর্ট হতেই থাকবে, কালকেও আসবে এয়ারক্রাফট, আজকেও আসবে, কিন্তু সেটার কারণে যেন ব্যাঘাত কিভাবে অ্যাড্রেস করবে সব তো পড়ে গেছে। তো এবং এখানে অনেক রেকর্ড আছে, অনেক তথ্য আছে, অনেক নথিপত্র ছিল, সেগুলো ব্যাকআপ আছে কিনা সেটা বের করতে হবে। নিশ্চয়ই আপনার কাছে আমরা আবার আলোচনায় ফিরবো। শাহরিয়ার হাসান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় দুর্ঘটনার পর যে ইন্স্যুরেন্স ক্লেম করা হয়, সেখানেও কিন্তু আসলে একটা বিষয় আমরা অতীতেও দেখেছি বা বিভিন্ন সময় আপনি থেকে আর নিশ্চয়ই আরও ভালো জানবেন যে সঠিক ক্লেমটা কি করা হয় এসব জায়গায়, বা কত দ্রুতভাবে এটাকে রিকভারি করা যায়? না, এখন সঠিক ইয়েটা অনেক সময় অনেকে ইয়ে করেন, কি বলে, হয়তো এক্সাজারেট করছেন, কিছু করছেন, কিংবা অনেক সময় দেখা যায় যে ক্লেম সেটেলমেন্টের ডিলের কারণটা হলো শর্টেজ অফ রিকোয়ার্ড পেপারস। কারণ আমার ওইখানে মিনিমাম কিছু পেপারসের দরকার হয় টু সেটেল দিক, বিকজ আমারও একটা রেগুলেটর আছে, অথরিটি আছে, তাদের কাছে জবাব দিতে হয়। আবার এগুলো যেহেতু বিদেশের ইন্স্যুরেন্স করা, সেই ইয়েতে এই কাগজগুলো যদি আমরা কুইকলি পেয়ে যাই, যেমন এখন ধরেন যে আমরা যদি ফায়ার ব্রিগেড এখানে তদন্ত করে দিয়ে দেয় যে প্রক্সিমেট কজ অফ লসটা কী হয়েছে, তারপরে ফায়ার ব্রিগেড রিপোর্টটা দিয়ে দেয়, কোয়ান্টাম অফ লসটা ইয়ে হয়ে যায়, এবং সেই সাথে শিপিং অ্যাডভাইসগুলো ওইগুলো যদি তাড়াতাড়ি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের জন্য প্রসেস করতে খুব সুবিধা হয়ে যায় এবং খুব ফেয়ারলি জিনিসটা কিন্তু হ্যান্ডেল করা যায়। তো এইখানে প্রথমে যেটা হবে যে ইনশোর্ড সাইমালটেনিয়াসলি আমাদের কাছে যেরকম ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে করবে, অ্যাট দি সেম টাইম তারা সিভিল এভিয়েশন অথরিটির কাছে করবে, করে সিভিল এভিয়েশন অথরিটি তাদের কাছে যাবেন এবং আমরাও আমাদের সার্ভেয়ার দিয়ে জিনিসটা দেখতে থাকব। একটা পর্যায়ে যে যখন দেখবো যে সিভিল এভিয়েশন কোম্পানি ওরা এফআইআর করে ইয়ে করে নিয়েছে, ক্লেম লজ করেছে তাদের কাছে, তখন তারা করবে কি, কারণ এখানে আরও অনেক সময় লাগতে পারে, তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আসবে আবার যে আমার ক্লেমটা সেটেল করার জন্য। ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু ওই গুডসের উপরে কোনো রাইটস নাই, রাইটস না থাকলে আপনার সে তো রিকভারিতে যেতে পারবে না। এর জন্য হি নিডস এ লেটার অফ সাবরোগেশন ফ্রম দি ইনশোর্ড ওইটা দিয়ে দিলে আমরা ইনশোর্ডের ক্লেমটা ইন্স্যুরেন্স কোম্পানি উইল সেটেল, হ্যাঁ, বেসড অন দি সাবমিটেড ডকুমেন্ট। অর্থাৎ প্রপার ডকুমেন্টেশন যদি দ্রুত করা যায় সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মানে এই কোম্পানির পক্ষ থেকে দ্রুতভাবে এটা করা যায়, সম্ভব হয় এবং আমরা ডকুমেন্টেশনটাই আসলে মানে করার কি। ধন্যবাদ আপনাকে, আমরা আবারও আলোচনা শুরু করি। তার আগে আমরা একটা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই প্রশ্নটা আমরা, অনেক আইটেম আসে এলসিতে, সিএন আপনার কস্ট ইনফ্লুয়েন্স এন্ড কস্ট এন্ড সিআইএফ বেসিস, আবার অনেকগুলো তো আসে এক্স ওয়ার্কস যেখানে তো লিখে থাকে না, সেটা কি হবে? কোনটা পার্সেন্ট? অনেক আইটেম আসে যেটা ইন্স্যুরেন্সটা লিখে থাকে না, বিল অফ এন্ট্রিতে বা আপনি ইনভয়েসে বা যেটা আসে, এটা অপ্রদর্শিত থাকে বলছেন। নিশ্চয়ই অপ্রদর্শিত থাকে না, যে কতগুলি জানিস তো কস্ট অ্যান্ড ফ্রেট বেসিসে আনা হয়, ইন্স্যুরেন্সটা করে ফেলে যে সাপ্লায়ার সে করে, সুতরাং হি উইল লস দি ক্লেম অ্যান্ড সেইটা সেই পেয়ে যাবে। আচ্ছা, সেটা ইনি পাবেন না এখানে, আর যেটা ওরা না করে, যেটা ইম্পোর্টার যে নিজে করেছে সেটা সে পেয়ে যাবে।
নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা যাবো, কিন্তু তার আগে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অর্থনীতিতে অগ্নিকাণ্ডের প্রভাব অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, আপনারা থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অর্থনীতিতে অগ্নিকাণ্ডের প্রভাব অনুষ্ঠানে। আমরা ফিরছি আলোচনায়। কবির আহমেদ, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে এই যে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল, ব্যবসায়িক যে অর্থনৈতিক যে ক্ষতি, এটা আসলে দ্রুত কাটিয়ে ওঠার কোনো সুযোগ আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমাদের রেস্কিউ মিশনের জন্য এখন ইমিডিয়েটলি যেটা আমার পরামর্শ হয়, সিভিল এভিয়েশন, কাস্টমস, বিমান এবং এখানে যেসব স্টেক হোল্ডাররা আছে তাদেরকে সমন্বিতভাবে চিন্তাভাবনা করে ইমিডিয়েটলি ঢাকা এয়ারপোর্টের যে আমদানি কার্গো ব্যবস্থাটাকে কোন জায়গায় কোনো ছোট্ট একটা জায়গার মধ্যে শিফট করে যেন ইম্পোর্ট কার্গোগুলো সেখানে নিয়ে আসা যায়। আর দ্বিতীয়ত রপ্তানির যে কার্গোগুলো আছে সেটার ক্ষেত্রে একই, রপ্তানি কার্গো ভিলেজের কিন্তু কোনো অসুবিধা হয় না আমি যতটুকু জানি, তো সেখানে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। শুধু একটা পার্ট আমদানি কার্গো ভিলেজ। কিন্তু আমদানির ক্ষেত্রে আমরা যদি অন্যান্য বিদেশি এয়ারলাইন্সগুলো তারা কনভিন্স হয় যে অ্যান্ড দে ফিল সেফ যে তারা কার্গো নিয়ে এখানে আসার জন্য, যেটা আমি কুয়েত এয়ারওয়েজকে দেখেছি তারা সাময়িকভাবে তারা স্থগিত করেছে, এবং অন্যান্য এয়ারলাইন্স কী করেছে ঠিক আমি জানি না, সেটা সিভিল এভিয়েশন বলতে পারবে। যদি অন্যান্য এয়ারলাইন্সগুলো ঢাকা বিমানবন্দরে কার্গো নিয়ে আসতে চায় তাহলে সিভিল এভিয়েশন, কাস্টমস এবং বিমান চাইলে আমরা খুব সহজেই কিন্তু আমরা এটাকে ইমিডিয়েটলি আমরা শুরু করে দিতে পারবো। নিশ্চয়ই তো সুযোগ আছে আমাদের ক্ষেত্রে, অনেক সুযোগ আছে, কারণ যদি রেগুলেটর চায়, ফ্যাসিলিটি যে একদম নাই তা তো না, ফ্যাসিলিটি আছে, কিন্তু হ্যাঁ এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সেখানে শুল্কের ব্যাপার আছে, সেটা জাতীয় রাষ্ট্র বোর্ড সেটাকে অ্যালাউ করবে কিনা, সেই ধরনের কিছু বিষয় আছে। তো সেই সবগুলোকে অ্যাডজাস্ট করে সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে আমি মনে করি একটা সিদ্ধান্তে আসলে আমরা দ্রুত চালু করতে পারবো। নিশ্চয়ই আমরা সে প্রত্যাশা রাখতে চাই। সৈয়দ শাহরি হাসান, আপনার কাছে আবার ফিরতে চাই। সেটি হচ্ছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি সেই টাকাটা তো আপনারা দিন শেষে ব্যাংক থেকে দিবেন, কিন্তু ব্যাংকের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় সেই বিষয়টা আসলে কতটা জটিল হতে পারে বলে মনে করছেন, বা এই জায়গায় কিভাবে সেই জিনিসটা দ্রুত করা যায়? না, ব্যাংকের সাথে ঠিক আমরা যে ব্যাংক থেকে লোন নিয়ে দিব তা না, উই হ্যাভ আওয়ার ওন রিজার্ভ, আমরা সেই রিজার্ভ আছে, প্লাস আমাদের যে আমরা রিইন্স্যুরেন্স করেছি টু ওভারসিজ মার্কেট, আমরা সেখান থেকে রিকভারি নিয়ে আসবো। কিন্তু সেইটা আমার যেটা পড়লেন আলোচক যে জিনিসটা বললেন সেটা হলো সবারই একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার টু কুইকেন দ্য প্রসেস। খামাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে বললো না দিতে পারবে কি পারবে না তা না, ইন্স্যুরেন্স কোম্পানি উইল বি এবল টু সেটেল দিস ক্লেমস, এবং তারা কুইকলি করবে, কিন্তু ইটস ডিপেন্ডস আপন দি উপরে। আর যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আমার যেটা মনে হয় যে সিভিল এভিয়েশন অথরিটিস লায়াবল, প্রাইমারিলি দে আর রেসপন্সিবল ফর দিস তো এর জন্য বিকজ দি গুডস ওয়ার ইন দেয়ার কাস্টোডি, সুতরাং এইখান থেকে কিন্তু তারা একটা সরকারি সাহায্য চাইতে পারে, একটা বিরাট করে, যেহেতু একটা সেন্সিটিভ বিষয় নিয়ে তারা হ্যান্ডেল করছে, একটা টোটাল অ্যাসেসমেন্ট করে একটা অ্যামাউন্ট অন অ্যাকাউন্ট পেমেন্ট দিয়ে তারপর রিকভারিতে চলে যাক, তাহলেও অন্তত ইকোনমিক হুইলসটা যেটা রয়েছে সেটা রান করতে পারবে কিছুটা হলেও। আর আরেকটা জিনিস বলবো, যখন এই জিনিসটা হয়ে যাচ্ছে, এই জিনিসটা দুর্ঘটনাটা হলো এত বিরাট হওয়ার মাত্র কারণ আমি জানি না প্রক্সিমেট কজ অফ লস কি, কিন্তু লসটা হয়ে যাওয়ার পরে যে জিনিসটা হয়েছে এটা ভেরি ব্যাড রিস্ক ম্যানেজমেন্ট, যে আপনার প্রপার স্টোরেজ নাই, সেইখানে রাখা হয়েছে হ্যাজার্ডাসের সাথে নন হ্যাজার্ডাস, বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়েছে, একটা থেকে একটা বিল্ডিংয়ের কোনো ডিস্টেন্স নাই। তো এইগুলোর জন্য লোকগুলোকে অ্যাকাউন্টেবল করতে হবে, and they must punished. নিশ্চয়ই। নজরুল ইসলাম, সবশেষ আপনার কাছে ফিরতে চাই, সংক্ষেপে যদি বলেন যে আসলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এই জায়গায়, আসলে যেখানে প্রত্যেকটা পরতপরতক্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা ছিল সেই জায়গায় এত বড় একটি দুর্ঘটনা, আসলে কিন্তু ক্ষতিটা কত দ্রুত নিরূপণ করা যায়, কোনো উপায় আছে কি? জি, এটা তো ফায়ার সার্ভিসই করবে, যত দ্রুত সম্ভব ইনকোয়ারি শেষ করে ক্ষতি নিরূপণ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এয়ারপোর্টটাকে, এটা আন্তর্জাতিক এয়ারপোর্ট, আমাদের দেশে ভাবমূর্তি একটা বিষয় আছে, এবং দ্রুত তার সাথে ইম্পোর্ট হাউসটাকে ওপেন করতে হবে, যাতে যেসব ইম্পোর্ট হয়ে আসবে এয়ারক্রাফটে তারা যেন সাফার না করে। এইটা আমাদের চাহিদা, এবং এইটা যে ভাবমূর্তিটা অন্যান্য দেশে, যেহেতু এটা আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট বাই দিস টাইম সবাই জেনে গেছে, সো এটা থেকে রিকভার দ্রুত করা, এবং এটা শিক্ষা নিয়ে আমাদের যে সামনে যে আমরা নতুন কার্গো ভিলেজ করতে যাচ্ছি সেখানে যেন আমরা সতর্ক থাকি, মানে দুর্ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, যা হয়েছে হয়ে গেছে, কিন্তু সেটা পুনরাবৃত্তি যাতে না হয়। নিশ্চয়ই। আর ফায়ার সার্ভিস, ফায়ার ফাইটিং যে ইকুইপমেন্টসগুলো রয়েছে সেগুলো অবশ্যই মানে ভিজিবল হতে হবে,
এবং ইজিলি অ্যাক্সেসেবল হবে। আরেকটা বিষয়, অ্যাক্সেসেবল হবে যদি আমি ইকুইপমেন্ট আনলাম, কিন্তু এটি ইউজ করার জন্য যে দক্ষতা আমার যে মানব দক্ষ সম্পদ, জনবল ওই যে- ট্রেনিংটা আছে কিনা, এবং ওই কেমিক্যাল ফায়ারে আমার যে নিজস্ব যে সেফগার্ড যেসব আপনি শুধু আনলেই হবে না, সেটার সাথে সেটা নিজেকে তৈরি করার যে থাকতে হবে বিষয়টি, আর কি। সেটিও নিশ্চয়ই সেজন্য থাকতে হবে। যেতে পারে, আপনাদের ফায়ার ফাইটিংটা করতে পারে। নিশ্চয়ই তিনজনকে মূল কথা আমাদের ওয়ারহাউস ম্যানেজমেন্টের যে সেগমেন্টেশনটা, এটা Right. যেটা আমাদের সহায়ক বলেছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকলে তো আমার আর ফায়ার সেফটি, ঠিক আছে ফায়ার সেফটি থাকবে অ্যাজ এ রেস্কিউ এর জন্য, কিন্তু তাহলে কিন্তু আজকে এই সিচুয়েশন আমরা কিন্তু ফেস করি না। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে এসে অর্থনীতিতে অগ্নিকাণ্ডের যে প্রভাব এবং কিভাবে দ্রুত সেটি কাটিয়ে উঠেছে সে বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শক জায়গাতে তুলে ধরার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অর্থনীতিতে অগ্নিকাণ্ডের প্রভাব অনুষ্ঠানে। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।